হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্সওয়ালা, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা। তো অনেকদিন ধরে দেখছিলাম যে তোমাদের একটা প্রবলেম হচ্ছে যে ম্যাম 12 এর জন্য সাজেশন আসছে, সব আসছে, কিন্তু 11 এর সাজেশনটা কোথায়? তো চিন্তা নেই, চলে এসছে 11 এর সাজেশন। অর্থাৎ আজকে আমি তোমাদের দেব 2 and 3 মার্কসের যে ইম্পর্টেন্ট জায়গাগুলো বা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো, যে কোয়েশ্চেনগুলো যদি একবার ভালো করে নেওয়া যায় তাহলে পরীক্ষায় ফুল মার্কস পেতে কেউ আটকাবে না, তাই না? ফার্স্ট সেমিস্টার ভালো হয়েছে নিশ্চয়ই, সেকেন্ড সেমিস্টারকে আরো ভালো করার জন্য লাস্ট মোমেন্টে চলে এসেছি কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে, যে কোয়েশ্চেন্সগুলোকে কিন্তু অবশ্যই তোমরা ভালো করে পড়ে নেবে, আনসারগুলোকে ভালো করে একদম মাথায় সেট করে নেবে, পরীক্ষার হলে গিয়ে সুন্দর করে আনসারটা লিখে দেবে। তো তার জন্য দরকার হচ্ছে আমাদের কি কোয়েশ্চেন্স। তো আমি হিউম্যান ফিজিওলজি অ্যান্ড প্লান্ট ফিজিওলজি দুটো পার্টেরই কোয়েশ্চেন্স এনেছি, সাথে 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 আনসারও এনেছি। এবং এই গোটা পিডিএফটা পেতে গেলে কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে যেতে হবে, সেখানে গেলেই কিন্তু তোমরা গোটা পিডিএফটা পেয়ে যাবে, না হলে এইভাবেই পড়তে হবে। তো তার জন্য সবার আগে শুরু করি যে আমার প্রথম যে চ্যাপ্টারটা যেটা দিয়ে প্রশ্ন আসতে পারে, দ্যাট ইজ ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন, অর্থাৎ পরিপাক ও শোষণ। সেখান থেকে কোন কোন জায়গার প্রশ্নগুলোকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে ধরবো 2 and 3 মার্কসের কোয়েশ্চেন। তো প্রথমেই প্রশ্ন দেখতে পাচ্ছি, পিত্তরসকে এনজাইমবিহীন রস বলা হয় কেন? কারণ এর মধ্যে পিত্ত লবণ থাকছে, পিত্ত রঞ্জক থাকলেও কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট পরিপাককারী কোনো এনজাইম থাকে না, এটা খুব ভালো করে জানো। পিত্তরসের মধ্যে পিত্তরসের কাজ কি? ইমালসিফিকেশন অফ ফ্যাট, অর্থাৎ ফ্যাটকে অপদ্রবে পরিণত করে। কোনো ডাইজেশন করতে কিন্তু পারে না, এর মধ্যে কি আছে? এনজাইম কিন্তু নেই, আছে পিত্ত রঞ্জক এবং পিত্ত লবণ। তাই এনজাইম না থাকলে এটি লিপিডের অপদ্রব্য অর্থাৎ এমালসিফিকেশন ঘটাতে হেল্প করছে, যার জন্য এমালসিফিকেশনের পরে লাইপেজ এসে কাজ করে। কিন্তু তার আগের কন্ডিশন যেটা থাকে, সেই এমালসিফাইড ফ্যাটটা বানানোর জন্য কিন্তু লাগছে পিত্ত লবণকে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, এন্টারোহেপাটিক সার্কুলেশন কাকে বলে? এটা হলো এন্টারোহেপাটিক, হেপাটিক কথাটা মানেই হলো কি যকৃৎ, এন্টারো অর্থাৎ যকৃৎ থেকে নিঃসৃত পিত্ত লবণ ক্ষুদ্রান্তে ফ্যাট পরিপাকের শেষে শোষিত হয়ে পোর্টাল শিরার মাধ্যমে যকৃতে ফিরে আসাকে এন্টারোহেপাটিক সংবহন বলা হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি চলে আসছে, পেপসিনের উৎস কি? পেপসিন কোথা থেকে আসছে? না পেটে গ্যাস্ট্রিক চিফ সেলস যেগুলো রয়েছে পেপসিনোজেন উৎপন্ন করে, যা পেপসিনের নিষ্ক্রিয় রূপ। পেপসিনোজেনকে পেটের অ্যাসিডিক পরিবেশে সক্রিয় হয়ে পেপসিন নামক সক্রিয় এনজাইম পরিণত হয়। কে করছে এটাকে? HCl এসে করছে, পেপসিনোজেনকে পেপসিনে কনভার্ট করছে, রাইট? ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ। ওকে, দেন পেপসিন কি করে? না প্রোটিনের ডাইজেশনে হেল্প করে, যেটা কোথায় হয়? স্টমাকে হয়। নেক্সট চলে আসে কোয়ারশিওরকর রোগের দুটি গুরুত্বপূর্ণ লক্ষণ। কোয়ারশিওরকর ম্যারাসমাস। আমি তোমাদের বলছি যে কোয়েশ্চেনগুলো এনেছি দিস আর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিন্তু আমাদের ফোকাস রাখতে হবে যে কনসেপ্টগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো এই কনসেপ্ট থেকে ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন্সও কিন্তু আসতে পারে, কিন্তু কনসেপ্টের উপর আমাদের ফোকাস করতে হবে। কোয়ারশিওরকর ম্যারাসমাস খুব ইম্পর্টেন্ট। তো কোয়ারশিওরকরের ক্ষেত্রে কি হচ্ছে? অত্যাধিক মাংসপেশী ক্ষয় এবং শারীরিক দুর্বলতা। কোয়ারশিওরকর রোগের অন্যতম লক্ষণ হলো শরীরে পেশি দুর্বল হয়ে যাওয়া, মাংসপেশী ক্ষয়ের ফলে শারীরিক শক্তি হ্রাস হয়ে যাওয়া, ইডিমা হয়ে যাওয়া, এটা কোয়ারশিওরকরে দেখা যেতে পারে। নেক্সট চলে আসছি, মানুষের পরিপাক নালীর ক্ষুদ্রান্তের বিভিন্ন অংশের নাম একটি করে কাজ। ডিওডিনাম, জেজুনাম অ্যান্ড ইলিয়াম, প্রত্যেকটা পার্ট এবং প্রত্যেকটা পার্টে কোনটা কি করছে। ডিওডিনামের মধ্যে আমরা জানি এখানে কি হচ্ছে? ডাইজেশন হচ্ছে, ফাইনাল ডাইজেশন, অর্থাৎ কাইম থেকে কাইল তৈরি হওয়াটা। জেজুনামের মধ্যে কি হয়ে যাচ্ছে? শোষণ হচ্ছে। ইলিয়ামের মধ্যে লাস্ট পার্ট, এখানে ভিটামিন B12 এবং বাকি যা যা শোষণযোগ্য জিনিসপত্র আছে তার শোষণ হচ্ছে। এটা গেল হচ্ছে পরিপাক নালী অর্থাৎ ক্ষুদ্রান্তের পার্টসগুলো। নেক্সট চলে আসছি, ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কতবার যে আমি এটাকে ইম্পর্টেন্ট বলবো তার ঠিক নেই। সেটা কি? কাইলোমাইক্রন ও মাইসেলি কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কাইলোমাইক্রন মাইসেলি কি? এবার এই টপিকটা থেকে কিন্তু বড় কোয়েশ্চেন আসতে পারে, অর্থাৎ ফ্যাটের যে শোষণটা হচ্ছে সেটা কিভাবে হয়, সেখানেও কিন্তু ইম্পর্টেন্ট হলো কাইলোমাইক্রন অ্যান্ড মাইসেলি হলো এক ধরনের লিপোপ্রোটিন, যা খাদ্য থেকে শোষিত ফ্যাট ও লিপিড রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন কোষে পরিবহন করে। কাইলোমাইক্রন প্রধানত ট্রাইগ্লিসারাইড দিয়ে তৈরি হয়, তবে এতে ফসফোলিপিড, কোলেস্টেরল এবং অ্যাপোলিপোপ্রোটিনও থাকে। তাহলে মাইসেলি কি? মাইসেলি হলো ছোট গোলাকার গঠন যা ফ্যাট এবং লিপিডকে জলে দ্রবণীয় করে তোলে। কার মধ্যে? না জলে দ্রবণীয় করে তোলে, যাতে শোষিত হতে পারে। এটি প্রধানত কাইল সল্ট এবং লিপিড দিয়ে তৈরি হয়, বাইল সল্ট এবং লিপিড দিয়ে তৈরি হয়। নেক্সট একটা কোয়েশ্চেন আমি রেখেছি এখানে, এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের 3 মার্কসের কোয়েশ্চেন হিসেবে আসতে পারে। তো তোমাদের মনে হতে পারে ম্যাম এত বড় কেন? কারণ এখানে দুটো পার্ট রয়েছে, মানব পরিপাকতন্ত্রের জলের শোষণ এবং লিপিডের পরিপাক আলোচনা করো। তো লিপিডের পরিপাক ইন্ডিভিজুয়ালি 3 মার্কসে আসতে পারে এবং জলের শোষণটাও কিন্তু আলাদাভাবে 3 মার্কস হিসেবে আসতে পারে, তারই ডিটেল কিন্তু এখানে দেওয়া আছে সুন্দরভাবে পয়েন্ট করে। নেক্সট চলে আসছি আমাদের নেক্সট চ্যাপ্টার, ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস, অর্থাৎ শ্বাস বায়ু
তার পরিবহন, সেটার ক্ষেত্রে কি কি কোয়েশ্চেন আমরা দেখতে পাই। অ্যালভিওলাইকে কেন গ্যাস বিনিময়ের জন্য উপযুক্ত বলা হয়, কারণ ওখানে আমরা জানি কি সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াল সেলস থাকে যেটা ডিফিউশন মেমব্রেন তৈরি করে, যেখানে ইজিলি গ্যাসেসের ডিফিউশন হতে পারে। ওকে, নেক্সট চলে আসছে কি শ্বাসক্রিয়ার সময় প্লুরাল ফ্লুইডের ভূমিকা কি। তো প্লুরাল ফ্লুইড কোথায় থাকে না, দুটো যে প্লুরা আছে ভিসেরাল প্লুরা আর প্যারাইটাল প্লুরা, তার মাঝখানে প্লুরাল ফ্লুইড থাকে, যা ফুসফুসের দুই আবরণী প্যারাইটাল ভিসেরাল প্লুরার মাঝখানে স্থান, যেটা ফুসফুসকে আঘাত থেকে রক্ষা করে। এটি বক্ষগহ্বরের দেওয়ালের সাথে আটকে রাখতে এবং শ্বাসক্রিয়ার সময় ফুসফুসের সহজ প্রসারণে সাহায্য করে। নেক্সট চলে আসছে কি, নেক্সট কোয়েশ্চেন চলে আসছে কি শ্বাসক্রিয়া যান্ত্রিক প্রক্রিয়া এবং বায়ু পরিবহন ব্যাখ্যা করো। কিভাবে বায়ুর পরিবহন হচ্ছে, অর্থাৎ প্রশ্বাস বায়ু নিঃশ্বাস বায়ু তার পরিবহন কি করে হচ্ছে, তার আইডিয়াটা, চাপের পরিবর্তন কি করে এক্সপিরেশন অ্যান্ড ইন্সপিরেশনে হেল্প করছে, ডায়াফ্রামের কি কি চেঞ্জেস হচ্ছে যখন ইন্সপিরেশন হচ্ছে, কোন পেশি এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসল তার মধ্যে কি কন্ট্রাকশন রিল্যাক্সেশন হচ্ছে, প্রত্যেকটা পয়েন্ট এখানে কিন্তু দেওয়া আছে এবং প্রত্যেকটা পয়েন্টকে ভালো করে পড়তে হবে। এটা কিন্তু তোমাদের 3 মার্কসের কোয়েশ্চেন হিসেবে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট চলে আসছি আর একটা বড় ইম্পর্টেন্ট কোয়েশ্চেন উইচ ইজ ফর 3 মার্কস। সেটা কি, সেটা হলো হিমোগ্লোবিন দ্বারা অক্সি হিমোগ্লোবিন অর্থাৎ অক্সিজেন পরিবহন, তার যে অক্সি হিমোগ্লোবিন যে কার্ভটা আছে, আমি বলবো এই যদি কোয়েশ্চেনটা আসে যে হিমোগ্লোবিনের গঠন এবং অক্সিজেন পরিবহন ব্যাখ্যা করো, পরিবহনের ক্ষেত্রে যদি তোমাদের পক্ষে পসিবল হয় ট্রাই টু অ্যাড দ্য ডায়াগ্রাম, এখানে অ্যাড করবে ডায়াগ্রাম। আমি তোমাদের ক্লাসে যে ডায়াগ্রামটা করিয়েছিলাম, অর্থাৎ অক্সিজেন পরিবহনের ক্ষেত্রে কলাকোষের ক্ষেত্রে হোক বা অ্যালভিওলাইয়ের ক্ষেত্রে হোক, যে ডায়াগ্রামটা করেছিলাম ফ্লো চার্টটা, সেইটা যদি অ্যাড করে দাও তাহলে আনসারটা কিন্তু একদম ফুল প্রুফ হয়ে যাবে। সেম কোয়েশ্চেন কিন্তু 5 মার্কসেও আসতে পারে। 5 মার্কসের ক্ষেত্রে অতি অবশ্যই ডায়াগ্রাম দেবে, 3 মার্কসের ক্ষেত্রেও যদি ডায়াগ্রাম দিতে পারে তো ভালো, কিন্তু নিজেদের সময়টাকে বুঝে অ্যান্ড পয়েন্টে এইভাবেই আনসার কিন্তু দেবে। নেক্সট চলে আসছে আমাদের কোন চ্যাপ্টার না বডি ফ্লুইডস এন্ড সার্কুলেশন, যেখানে প্রথম কোয়েশ্চেন হিমাটোক্রিট মান কাকে বলে। রক্তের মোট আয়তনের তুলনায় লোহিত রক্ত কণিকার আয়তনের শতাংশকে হিমাটোক্রিট মান বা প্যাক সেল ভলিউম বলা হয়। দ্যাট ইজ অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। রক্তের বাফার ব্যবস্থা বলতে কি বোঝো না, ব্লাডের মধ্যে কি আছে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে রক্তের পিএইচ স্থির থাকে, তাকে বাফার ব্যবস্থা বলে। তো রক্তের প্রধান বাফার হলো বাইকার্বনেট বাফার, যেটা প্রোটিন বাফার, এবং ফসফেট বাফার, যেটা আমরা ব্লাডের মধ্যে পাই। নেক্সট আমি দেখো অলরেডি বসে আছি হার্টের মধ্যে বসে বসে আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের জন্য খুঁজে এনেছি প্রত্যেকটা অর্গানের মধ্যে থেকে। তো নেক্সট কোয়েশ্চেন যেটা ইম্পর্টেন্ট, ইসিজি লেখচিত্র গুরুত্ব কি। ইসিজি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার যে লেখচিত্রটা পারলে এই কোয়েশ্চেনটা যদি করো তাহলে অবশ্যই ইসিজিটা যদি একবার পাশে এঁকে দাও, PQRST মার্ক করে দাও, তাহলে আনসারটা কিন্তু একদম সুন্দরভাবে রিপ্রেজেন্টেড হবে। তো ইসিজি লেখচিত্র হৃৎপিণ্ডের বৈদ্যুতিক কার্যকলাপ এবং স্বাস্থ্য কার্যকলাপের জন্য একটি অপরিহার্য অমূল্য টুল। এটি হৃদরোগের সঠিক নির্ণয়, রিদম বিশ্লেষণ এবং প্রতিক্রিয়া মূল্যায়ন করতে সাহায্য করে। নেক্সট বাফারের কোয়েশ্চেনটা অলরেডি রয়েছে। নেক্সট আছে কি না এসে নোটকে হৃদযন্ত্রে পেসমেকার বলা হয় কেন পেসমেকার বলা হয়, কারণ এখানে এটা অটো রিদমিক হয়, নিজে নিজে ছন্দ তৈরি করতে পারে। তো এটার মধ্যে স্বতঃস্ফূর্ততা রয়েছে, এটি কোনো বাহ্যিক উদ্দীপনা ছাড়া স্বতঃস্ফূর্তভাবে কি করতে পারে, মিনিটে 70 to 75 টাইমস ইলেকট্রিক্যাল সিগন্যাল দেয়, যার জন্য হার্টে কন্ট্রাকশন রিল্যাক্সেশন হয়। নেক্সট দ্বিগুণ সংবহন বা এটাকে দ্বৈত সংবহন হিসেবেও কিন্তু প্রশ্ন আসতে পারে, যে দ্বৈত সংবহন বা ডাবল সার্কুলেশন কি। এর ক্ষেত্রে যদি ছোট্ট করে একটা ডায়াগ্রাম অ্যাড করে দিতে পারো, বেশি কিছু করতে হবে না, জাস্ট এখানে একটা বক্স করো, হার্ট লেখো, এদিকে লাংস লেখো, আর এদিকে বডি লেখো। তো হার্ট থেকে লাংস, লাংস থেকে হার্ট, হার্ট থেকে বডি, বডি থেকে হার্ট, এইটুকু করে দিলেও কিন্তু হবে। সিম্পল ডায়াগ্রাম, বলছি না পুরো প্রপার হার্ট থেকে করতে, যদি সিম্পল ডায়াগ্রামও করে দাও আনসারটা অনেক সুন্দরভাবে রিপ্রেজেন্টেশন পেয়ে যাবে। ওকে, নেক্সট হৃদযন্ত্রের সক্রিয়তার কারণ কি। এর মধ্যে পেসমেকার সেলস রয়েছে, স্বতঃস্ফূর্ততা রয়েছে, বৈদ্যুতিক সংকেত আসছে, পরিবহন কলা আছে, আয়ন চ্যানেলস রয়েছে, তার জন্য এটা স্বয়ংস্ফূর্তভাবে কাজ করতে পারে। নেক্সট আর একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, হৃৎপিণ্ডে ভালভগুলোর ভূমিকা কি, যেটা ডিরেকশনাল ব্লাডকে ফ্লো করাচ্ছে, উল্টো দিকে আসতে দিচ্ছে না, ব্লাড প্রেশারকে মেনটেন করছে, তাহলে এই কাজগুলো কে করছে, ভালভ করছে, এবং এই ভালভের ক্লোজারের জন্যই আমরা লাভ অ্যান্ড ডাব সাউন্ডটা কিন্তু শুনতে পাই। ওকে, নেক্সট চলে আসছি আমরা কিসে, রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারো রিসেপ্টরের ভূমিকা কি। রক্তচাপ, আমাদের যে রক্তচাপ আছে সেই রক্তচাপ নিয়ন্ত্রণটা কিভাবে হচ্ছে, কার উপর ডিপেন্ডেন্ট না, চাপ শনাক্তকরণ, মস্তিষ্কের সংকেত, প্যারাসিম্প্যাথেটিক সারা, অর্থাৎ প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম আমাদের ব্লাড প্রেশারটাকে কমাতে হেল্প করে, সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম বাড়াতে হেল্প করে। এরকমভাবে তোমরা বিভিন্ন হরমোনের এফেক্টও জানো, অ্যাড্রিনালিন, এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন, এরাও কাজ করছে, এরাও আমাদের ব্লাড প্রেশারটাকে বাড়িয়ে দিতে পারে। সিম্প্যাথেটিক বাধা, তাহলে এইগুলো হলো রক্তচাপ নিয়ন্ত্রণ করার বিভিন্ন ভূমিকা। নেক্সট চলে আসছে কি এটা এমন একটা
কোয়েশ্চেন এটা 3 হোক 5 হোক যে কোনো একটাতে কিন্তু আসতে পারে। আমি কোয়েশ্চেনটাকে আলাদা করে তোমাদের ইম্পর্টেন্ট বলে বলছি, কারণ 5 মার্কসের ক্ষেত্রে হৃদচক্র তার ব্যাখ্যা করো, অবশ্যই আসতে পারে। একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন যে কি করে হৃদচক্র হচ্ছে। এখানে যদি 3 মার্কস বলো, ছোট্ট করে 3 মার্কসের হিসেবেও তোমরা লিখে নিতে পারো। এখানে ফার্স্টে হচ্ছে জয়েন্ট ডায়াস্টোল, অল ইন দ্য সিস্টোল, নিনয়েড সিস্টোল। তাহলে এই যে পয়েন্টগুলো অবশ্যই ছোট ছোট করে লিখবে। আগে লিখবে যে টোটাল ডিউরেশনটা কতক্ষণের হচ্ছে, 0.8 সেকেন্ডের হচ্ছে, কখন কোন কপাটিকা খুলে কোন সাউন্ডটা পাওয়া যাচ্ছে সেটা যদি মেনশন করে দাও, শর্টে সুন্দরভাবে আনসার কিন্তু রিপ্রেজেন্টেড হবে। কিন্তু যদি 5 মার্কস দেয় তাহলে ডায়াগ্রাম কিন্তু অ্যাড করতে হবে, সেটা যদি না বলাও থাকে চিত্র সহ তাও তোমাদের অ্যাড করতে হবে। নেক্সট আমি হার্ট থেকে চলে গেলাম টপাস করে কোথায়, কিডনিতে। তাহলে এই যে কিডনিতে আমি চলে গেলাম, কিডনি থেকে আমি কিডনির প্রশ্ন দেখতে পাচ্ছি। এখানে গ্লোমেরুলার সন্নিহিত যন্ত্র অর্থাৎ জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস কাকে বলে। নেক্সট কোয়েশ্চেন আছে কাউন্টার কারেন্ট মেকানিজম। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 হোক 5 হোক 2 হোক সব কিছুর জন্য একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে কাউন্টার কারেন্ট মেকানিজম। সেটা করলেও ক্ষেত্রেও কিন্তু যদি ডায়াগ্রাম করে দাও, আমি বলছি ডায়াগ্রাম করে দাও। এবার বলবে ম্যাম সবেতেই তো আপনি ডায়াগ্রাম বলছেন। বলছি কারণ মার্কসটা ভালোর জন্য, তাই না? তো কাউন্টার কারেন্ট মেকানিজম, এখানে হেনরি লুপ আর ভাষার একটার মধ্যে যে উল্টো দিকে প্রবাহিত হচ্ছে তাকে কাউন্টার কারেন্ট মেকানিজম বলে। মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণে এডিএইচ এর ভূমিকা কি, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যেখানে এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন ডিস্টাল নালিকা সংগ্রাহী নালিকার জলের ভেদ্যতা বাড়িয়ে দিচ্ছে, নিয়ে কি করছে, অ্যান্টি ডাইউরেটিক হরমোন হিসেবে কাজ করে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই কিসে, নেফ্রনের বিভিন্ন অংশের কাজ। তো পিসিটির কাজ, এটা 3 মার্কসের জন্য এনাফ। হেনরি লুপের কাজ, গ্লোমেরুলাসের কাজ, ডিসিটির কাজ সংগ্রাহী নালিকার কাজ, এবং নালিকা নিঃসরণ কোথায় কোথায় হচ্ছে মেনশন করা আছে। দেন গ্লোমেরুলার ফিল্ট্রেশনের ধারণা, এগুলো সব 3 মার্কসের কোয়েশ্চেন। গ্লোমেরুলার ফিল্ট্রেশন কি করে হচ্ছে না, উচ্চ স্তর কি আছে এখানে না, 3টে লেয়ার আছে আমরা জানি, ফিল্ট্রেশন মেমব্রেন তৈরি করছে। এখানে প্রেসার, নেট ফিল্ট্রেশন প্রেসার পাওয়া যাচ্ছি, আমরা অলরেডি পড়েছি কিভাবে কোন কোন প্রেসার এখানে কাজ করে, সেগুলো গ্লোমেরুলার ফিল্ট্রেশনের মধ্যে কিন্তু মেনশন করা আছে। এখানে অবশ্যই জিএফআর অ্যাড করবে, জিএফআর অ্যাড করতে কিন্তু ভুলবে না। নেক্সট চলে আসছি কিডনিতে ঘুরতে 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 আমরা চলে এলাম নেক্সট কোয়েশ্চেনে, দ্যাট ইজ এডিএইচ অ্যান্ড অ্যালডোস্টেরনের মধ্যে পার্থক্য লেখো। এডিএইচ কি কাজ করে, অ্যালডোস্টেরন কি কাজ করে, র্যাস পাথওয়ে রেসপেক্টে লিখতে পারো। আচ্ছা, আর নেক্সট 2 মার্কসের কোয়েশ্চেনে আসতে পারে যে মূত্রের স্বাভাবিক উপাদান কি। তাহলে যেরকম স্বাভাবিক উপাদান রয়েছে তার মানে অস্বাভাবিক উপাদান থেকেও প্রশ্ন আসতে পারে, যেমন হিমাটিউরিয়া আসতে পারে, ঠিক আছে, তারপর প্রোটিনিউরিয়া আসতে পারে, কিটোনিউরিয়া আসতে পারে, গ্লাইকোসুরিয়া আসতে পারে, এগুলো ছোট ছোট কোয়েশ্চেন হিসেবে আসতে পারে আমরা জানি। নেক্সট চলে আসতে কি, এবার কিডনি থেকে চলতে চলতে আমি চলে এলাম আমাদের হাড় গোড় পেশির মধ্যে, ঠিক আছে। পেশির মধ্যে যখন চলে এলাম, পেশির মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি, কি কি প্রশ্ন আছে, পূর্ণ বা ব্যর্থ সূত্র কি। একটা পেশিতন্ত্রী উদ্দীপনা প্রয়োগ করলে তার যে সংকোচন হয় তার মাত্রা সর্বদাই সর্বাধিক হয়, অর্থাৎ উদ্দীপনার বল বৃদ্ধি করলেও সংকোচনের মাত্রা বৃদ্ধি পায় না। নিঃসারকাল কাকে বলে, কোনো পেশির নিঃসারকাল সবচেয়ে বেশি। উরসচক্র শনিচক্রের মধ্যে কি কি অস্থি আমরা দেখতে পাই, মায়োফাইব্রিল কাকে বলে, মায়োফিলামেন্ট কি কি দিয়ে তৈরি হয়। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সব 2 মার্কসের পুচকি পুচকি প্রশ্নগুলো রয়েছে। মায়োফিলামেন্ট কত প্রকারের হচ্ছে, অ্যাক্টিন ফিলামেন্ট কি কি প্রোটিন দিয়ে গঠিত। নেক্সট একটা আমি 3 আর 5 মার্কসের মতন একটা কোয়েশ্চেন তোমাদের দিয়ে দিয়েছি, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর 5 মার্কস। পেশি সংকোচনের ধাপ অর্থাৎ স্লাইডিং ফিলামেন্ট থিওরি। স্লাইডিং ফিলামেন্ট থিওরি ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ফর 5 মার্কস, 5 মার্কসের কোয়েশ্চেনের মধ্যে। তো এখানে আমি 3 মার্কসের মতন করে ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে জাস্ট শর্টে করে দিয়েছি। এর সাথে তোমরা অবশ্যই কি করবে, ডায়াগ্রাম অ্যাড করবে, কি করে স্লাইডিং ফিলামেন্টটা হচ্ছে, দিস ইজ ইজি ডায়াগ্রাম, এটা অ্যাড করে দিতে পারো, ঠিক আছে। নেক্সট চলে আসছি আমরা এরপরে, এবার আমরা চলে গেলাম কোথায়, হাড় গোড় সব হয়ে গেল, এবার চলে যাবো সোজা ব্রেনে। সোজা ব্রেনে যখন চলে গেলাম, ব্রেনে গিয়ে আমরা কি পেলাম, মেনিনজেস কি, ব্রেনের কাভারিং, মেনিনজেসের ব্যাপারে কি, এবং এটার গঠনকারী 3টে আবরণীর নাম, অর্থাৎ দুরা ম্যাটার, অ্যারাকনয়েড, পিয়া ম্যাটার। নেক্সট থ্যালামাসকে রিলে সেন্টার কেন বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। থ্যালামাসের কাজ, থ্যালামাসকে রিলে সেন্টার কেন বলা হচ্ছে, থ্যালামাসের কাছ থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন চলে যাই আমরা, হাইপোথ্যালামাস কিভাবে জলের সাম্য রক্ষা করছে এবং হাইপোথ্যালামাসের কাজ। হাইপোথ্যালামাসের কাজ কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু অবশ্যই তোমরা পরীক্ষার হলে কিন্তু এই প্রশ্নটা দেখতে পারো। নেক্সট আছে সুষুম্না কাণ্ডের কাজ কি। তো ইন কেস অফ নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন আমরা কাজের ওপর ফোকাস করব। নেক্সট ছোট ছোট প্রশ্ন, প্রতিবর্ত পথ বা রিফ্লেক্সার কাকে বলে, অ্যাকুইডাক্ট আর সিলভিয়াস কাকে বলছে, রেস্টিং পোটেনশিয়াল কিভাবে সৃষ্টি হচ্ছে এবং রেস্টিং পোটেনশিয়ালকে কে মেনটেন করছে, সেই 3টে ফ্যাক্টর। -70 মিলিভোল্ট কেন মেনটেন হচ্ছে, কিভাবে মেনটেন হচ্ছে, সেই প্রশ্নটারও কিন্তু একটা কারণ হিসেবে কিন্তু আসতে পারে। নেক্সট চলে আসছি আমরা এর পরের প্রশ্ন, উচ্চতর মস্তিষ্ক স্তর হিসেবে গুরু মস্তিষ্কের গুরুত্ব লেখো। গুরু মস্তিষ্কের গুরুত্ব কি সেটাই দিয়েছে, অর্থাৎ আমাদের এখানে বলতে হবে যে গুরু মস্তিষ্ক কি কি কাজ করে, এর মধ্যে কি কি পার্টস রয়েছে সেটা। নেক্সট অল অর নান ল বলতে আমরা কি বুঝি, এটাও 2 মার্কসের কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, ওকে।
চলতে চলতে আমরাই চলে এলাম কোথায়, সব যখন প্রত্যেকটা হিউম্যান ফিজিওলজি চ্যাপ্টার হয়ে গেল, আমি হাতে বসে রয়েছি অনেকগুলো হরমোনকে নিয়ে, ইনসুলিন, ইস্ট্রোজেন, অ্যাড্রিনালিন, সব হরমোন নিয়ে বসে আছি, কারণ হরমোনের ব্যাপারে তোমাদের কোয়েশ্চেনগুলো বলার জন্য। তো হরমোনের কোয়েশ্চেনের মধ্যে কি কি কোয়েশ্চেন আমরা পেতে পারি না, অক্সিটোসিনের উৎস এবং শারীরবৃত্তীয় কাজ লেখো, ভেরি ইম্পর্টেন্ট। জাইগান্টিজম কিসের জন্য হচ্ছে, এটা কি, ওকে, তো এর ক্ষেত্রে ডিসঅর্ডার্স গুলো ভালো করে পড়তে হবে। ক্যালসিটোনিনের উৎস কি, শারীরবৃত্তীয় কাজ লেখো, অর্থাৎ প্যারাথর্মোনের সাথে ক্যালসিটোনিন যে যুদ্ধটা করে ব্লাডে ক্যালসিয়াম লেভেলটাকে মেনটেন করে সেটার ব্যাপারে লিখতে হবে। আয়োডিনের বিপাকে থাইরক্সিনের ভূমিকা লেখো। থাইরক্সিনকে ক্যালোরিজেনিক হরমোন কেন বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ থাইরক্সিন বিএমআর মেনটেন করে তার জন্য, তাই না। নেক্সট আছে এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন হরমোনের উৎস কি, এদের কেন জরুরিকালী হরমোন বা এমার্জেন্সি হরমোন বলা হচ্ছে। অ্যালোস্টেরন হরমোনের উৎস এবং শারীরবৃত্তীয় কাজ লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট চলে আসছি থাইরয়েড এবং পিটুইটারি গ্রন্থির হরমোন। তো এটাও একটা 3 মার্কসের কোয়েশ্চেন, যেখানে আমি শর্ট করে প্রত্যেকটা হরমোন বলে দিয়েছি, থাইরয়েড এবং পিটুইটারি গ্রন্থির হরমোনের কাজ। তো পিটুইটারি হরমোনের কাজ এখানে বলা আছে, থাইরক্সিনের কাজও কিন্তু এখানে মেনশন করা আছে। এই গেল হচ্ছে আমাদের হিউম্যান ফিজিওলজি। তাহলে যখন আমি হিউম্যান বডির সব কটা পার্টে ঘুরে নিলাম, এবার কোথায় যেতে হবে, এবার একটু গাছ টাছের কাছে যাই, এবং গাছ টাছের কাছে গেলে আমরা প্রথমেই পেয়ে যাব কি, ফটোসিনথেসিস। তো ফার্স্ট কোয়েশ্চেন আমরা পাবো কি থেকে, ফটোসিনথেসিস থেকে, যেখানে বলা হচ্ছে ফটোসিনথেটিক কোয়েশ্চেন কাকে বলে, তার সংজ্ঞা দাও, তার মান কত। ব্ল্যাকম্যানের সীমাবদ্ধতার সূত্রটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্ল্যাকম্যানের যে সীমাবদ্ধতা সূত্র, অর্থাৎ ল অফ লিমিটিং ফ্যাক্টরস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কবে এসছে, কি এসছে, তার লটা খুব ভালো করে পড়তে হবে। নেক্সট চলে আসছি, ফ্লোটিং রেসপিরেশন অ্যান্ড প্রোটোপ্লাজমিক রেসপিরেশন বলতে আমরা কি বুঝি, না যে রেসপিরেশনে কোষে সঞ্চিত শর্করা বা ফ্যাট জাতীয় বস্তু শ্বসন বস্তু হিসেবে জারিত হয় তাকে বলা হয় প্লাবমান। আর যদি অন্যদিকে তীব্র খাদ্য অনটনের সময় যখন প্রোটিন জাতীয় বস্তু শ্বসন বস্তু হিসেবে জারিত হয় তাকে বলা হয় প্রোটোপ্লাজমীয় শ্বসন। ঠিক আছে, নেক্সট আমরা কি কোয়েশ্চেন পাচ্ছি, C3C4 প্লান্টস এর মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য। তো এই পার্টটা থেকে পার্থক্য ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমি এইভাবে দিয়েছি, কিন্তু তোমরা এটাকে চার্ট ফর্মে করতে পারো, এবং চার্ট ফর্মে করলে তোমাদের ক্ষেত্রে ভালো, কারণ তোমরা আনসারটাকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবে। তো এটাকে তোমরা চার্ট ফর্মে কিন্তু লিখতে পারো, ঠিক আছে। এটা হলো প্রথম C3C4 প্লান্টস, এক্সাম্পলস অবশ্যই দেবে। নেক্সট আবর্তকার এবং অনাবর্তকার ফটোফসফোরিলেশন, সাইক্লিক অ্যান্ড নন সাইক্লিক ফটোফসফোরিলেশন, এক্ষেত্রে যদি 5 মার্কসে চলে আসে তাহলে তোমরা ডায়াগ্রাম দিতে পারো, অথবা এটাকে তোমরা চার্ট ফর্মেই কিন্তু লিখবে, পুরোটাকে চার্ট ফর্মে কিন্তু লিখবে, হয়ে গেল। নেক্সট চলে আসছে ফটো রেসপিরেশন বা আলোক শোষণের গুরুত্ব দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ফটো রেসপিরেশনের কি লাভ আছে, কি ইম্পর্টেন্স আছে ফটো রেসপিরেশনে, সেটা পড়তে হবে। আলোক জারণ রোধ করা, তীব্র আলো এবং O2-র অধিক ঘনত্বে ক্লোরোফিলের আলোক জারণ বা সোলারাইজেশন রোধ করতে এই প্রক্রিয়া সাহায্য করে, একে সেফটি ভালভ বলা হয়। তো অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষ, অর্থাৎ এখানে সেরিনের কথাটা দিয়ে এখানে কি, এই প্রক্রিয়ায় গ্লাইসিন এবং সেরিন নামক দুটি অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয়, ঠিক আছে। এর ক্ষতিকারক দিকটাও কিন্তু মেনশন করা আছে, ওকে। এবার আমরা চলে আছি রেসপিরেশন চ্যাপ্টারে। রেসপিরেশনে প্রথমেই যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা আসে 2 মার্কসের ক্ষেত্রে, সেটা হচ্ছে গ্লাইকোলিসিসকে কেন ইএমপি পাথওয়ে বলা হয়। এমডেন, মেয়ারহফ, পার্নেস তিনজনে মিলে এটা ডিসকভার করেছিলেন, তাই ইএমপি পাথওয়ে বলা হয়। সবাত শ্বসন এবং অবাত শ্বসনের মধ্যে দুটো পার্থক্য লেখো, এটাও তোমরা 2 মার্কসের ক্ষেত্রে চার্ট ফর্মে লিখতে পারো, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, ক্রেবস সাইকেলকে কেন সাইট্রিক অ্যাসিড সাইকেল বলা হয়, কারণ প্রথম স্টেবল কম্পাউন্ডটাই হয় সাইট্রিক অ্যাসিড বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, কারণ 3খানা ওখানে কার্বক্সিল গ্রুপ থাকে। গ্লাইকোলাইসিস ক্রেবস সাইকেলের মধ্যে পার্থক্য লেখো। তো এই পার্টগুলো থেকে পার্থক্যকে 2 and 3 মার্কসের জন্য ইম্পর্টেন্স কিন্তু অবশ্যই দেবে। নেক্সট গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার তাৎপর্যগুলি উল্লেখ করো। এখানে গ্লাইকোলাইসিস যখন হচ্ছে সেটা কোথায় হচ্ছে, সেখান থেকে কত মলিকিউলস, 1 মলিকিউল অফ গ্লুকোজ থেকে কতগুলো এটিপি তৈরি হচ্ছে, সেই ডেটাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট চলে আসছে কি, এবার চলে আসছি আমরা লাস্ট চ্যাপ্টার, প্লান্ট গ্রোথ এবং তার যে রেগুলেশনটা, প্লান্টের গ্রোথের যে চ্যাপ্টারটা, অর্থাৎ হরমোন, প্লান্ট হরমোনের চ্যাপ্টারে আমরা চলে এলাম। এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন পাচ্ছি না, ফার্স্টে রিডিফারেন্সিয়েশন বা পুনর্বিভেদন কাকে বলে, উদ্ভিদের দুটি আগাছা বিনাশকারী কৃত্রিম হরমোনের নাম এবং উদাহরণ লেখো, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপরে চলে আসছে কি, ভার্নালাইজেশন কাকে বলে, নিম্ন তাপমাত্রার প্রভাবে সাধারণত উদ্ভিদের ফুল ফোটার প্রক্রিয়া ত্বরান্বিত করার পদ্ধতিকে বাসন্তীকরণ বা ভার্নালাইজেশন বলছে। নেক্সট ছোট দিনের প্লান্ট বা শর্ট ডে প্লান্ট অ্যান্ড লং ডে প্লান্টের জাস্ট ডেফিনেশন বললে অবশ্যই এখানে এক্সাম্পল দিয়ে দেবে, যেমন এখানে এক্সাম্পলস কিন্তু দেওয়া আছে,
ওকে, নেক্সট আমরা চলে আসছি পার্থেনোকার্পিতে। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ছোটবেলা থেকে পড়েওছো যে পার্থেনোকার্পিতে অক্সিনের ভূমিকা কি। অক্সিন হরমোন পার্থেনোকার্পি অর্থাৎ বীজবিহীন ফল তৈরি করতে কিভাবে হেল্প করে, নিষেক ছাড়াই বীজহীন ফল তৈরি করতে কিভাবে হেল্প করে অক্সিন। জিব্বেরেলিন হরমোনের 3টি প্রধান শারীরবৃত্তীয় কাজ, তো হরমোনের কাজ ইজ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা হরমোনের ক্ষেত্রে 2টো করে কাজ তো অবশ্যই মনে রেখো, ফর 2 মার্কস, অ্যাটলিস্ট 3টে মনে রেখো, 3 মার্কস এলেও পারবে, 2 মার্কস এলেও পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, নেক্সট চলে আসি এর পরের পার্টে। বীজের সুপ্তাবস্থা বা ডরমেন্সি কারণ, কেন ডরমেন্সি আসতে পারে, ত্বকের ভৌত বাধা থাকতে পারে বা কোনো রকম করে রাসায়নিক প্রতিরোধক থাকতে পারে, সেটার ক্ষেত্রে এখানে কি হতে পারে না ডরমেন্সি আসতে পারে। অ্যান্ড লাস্ট আমরা চলে আসি সেনেসেন্স বা বার্ধক্য বা জরাকি, উদ্ভিদের বার্ধক্য বিলম্বিতকরণে সাইটোকাইনিনের ভূমিকা লেখো। তো সাইটোকাইনিন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে সেনেসেন্সটাকে প্রিভেন্ট করতে কিভাবে হেল্প করছে। তাহলে এগুলোই ছিল কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সো চলে এলাম আমরা থ্যাংক ইউ স্লাইডে, কারণ অলরেডি আমি তোমাদের সেকেন্ড সেমিস্টারে যে সিলেবাস আছে তার থেকে 2 মার্কস আর 3 মার্কসে কোন কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট, কোন জায়গাগুলোকে একটু ফোকাস করতে হবে, সেই জায়গাগুলোকে আমি ভালো করে বলে দিলাম। আশা করছি জায়গাগুলো বুঝতে পেরেছো। এবং এই যে নোটটা, এই যে সুন্দর নোটটা, এই নোটটা তোমরা কোথায় পাবে না, এই যে আমার এই যে ভিডিওটা হয়ে যাচ্ছে এরপর তোমাদের একটু কমেন্ট করতে হবে যে নোটস চাই, তবেই তোমরা নোটসটা পাবে। নোটসটা একটু চাই, যে বলতে হবে যে ম্যাম হ্যাঁ সাজেশনসগুলো দরকার, যেইগুলো বলবে কমেন্টে আসবে, সাথে সাথে সাজেশনগুলো পেয়ে যাবে কোথায়, হোয়াটসঅ্যাপ চ্যানেলে, সেখানে গিয়ে তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারো। ওকে, সো আজকে ডিসকাশন এত দূর অবধি, ডাউট থাকলে জিজ্ঞেস করো, টিল দেন ভালো করে পড়তে থাকো, তোমাদের প্রত্যেককে অল দ্য বেস্ট আর থ্যাংক ইউ।